ইসলামপুর থেকে শুরু হয়েছিল একটা ভোর। ট্রেন, জঙ্গল, পাহাড়, গেট একটি একটি করে পেরিয়ে এসেছি। আর এখন গাড়ির আলোয় পাহাড়ের অন্ধকারের বুক চিরে আমরা পৌঁছলাম ভুটানের রাজধানী থিম্পুতে। আজকের আমাদের রাতের ঠিকানা তাকসাং হোটেল। আর এই ট্রিপের সমস্ত রকমের খরচের বৃত্তান্ত আমি সিরিজের শেষে ডিটেলসে বলবো। রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন ও আরামদায়ক ছিল। জানলা দিয়ে বাইরে শুধুই অন্ধকার আর পাহাড়ের ছায়া। আর হ্যাঁ, এই হোটেলে সমস্ত রকম মডার্ন অ্যামেনিটিস অ্যাভেলেবেল ছিল। তা যাই হোক, আজ ভীষণ টায়ার্ড ছিলাম, তাই চটপট ডিনার সেরে আজ শুয়ে পড়লাম। নতুন দিনের নতুন গল্পে যাওয়ার আগে যারা এখনো অনন্যা ঝুলিকে সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গ্রো করতে সাহায্য করো। থ্যাংক ইউ। গুড মর্নিং ভুটান। থিম্পু পাহাড়ে ঘেরা একটা শহর। কাল রাতে এসে বুঝতে পারিনি চারপাশটা এত সুন্দর। রাতে যেটা শুধুই অন্ধকার ছিল, সকালে সেটাই এক নিঃশব্দ ছবি। আজকের দিনটা অনেক বড়। তাহলে চলো দেরি না করে চটপট ব্রেকফাস্ট করে নিই আর তারপর বেরিয়ে পড়ি। থিম্পু ছেড়ে গাড়ি উঠতে লাগলো। মেঘ এসে জানলায় লেগে যাচ্ছে, পাহাড়ের গাছগুলো ভেসে আছে এক সাদা পর্দার আড়ালে। এটা শুধু পথ নয়, আজ আমাদের প্রথম গন্তব্যে পৌঁছানোর আগের এক নিঃশব্দ প্রস্তুতি। থিম্পু থেকে মাত্র 22 কিলোমিটার, আর এখানে এলেই তোমার মনে হবে পৃথিবীটা অনেক নিচে। তার কারণ আমি দাঁড়িয়ে রয়েছি সমুদ্রপৃষ্ঠ থেকে 3150 মিটার উচ্চতায়। জায়গাটার নাম দোচুলা। নমস্কার, আমি অনন্যা, তোমাদের সবাইকে স্বাগত অনন্যা ঝুলির নতুন একটি পর্বে। আমি আজ রয়েছি ভুটানের থিম্পু রাজধানীতে, আর এই জায়গাটা হলো দোচুলা। এখানে আমার চারপাশে যা দেখতে পাচ্ছ তা হলো চোরতেন। এখানে মোট 108টি চোরতেন রয়েছে এবং 3টে ধাপে রয়েছে। সবচেয়ে নিচের ধাপে রয়েছে 45টা, তারপরের ধাপে 36টা এবং সব থেকে উপরের ধাপে রয়েছে 27টি। এবং একদম ওই মাঝখানে যেটা দেখা যাচ্ছে সেটা সব থেকে বড়, এবং এইটিকে ধরলে মোট 109টি চোরতেন অর্থাৎ স্তূপা এখানে রয়েছে। এই স্তূপাগুলো যতটা সুন্দর, তার পেছনে একটি ইতিহাসও রয়েছে। ইতিহাসটা তোমাদেরকে বলছি, ততক্ষণ তোমরা চোরতেনগুলো দেখতে থাকো। সালটা 2003। ভুটানের দক্ষিণ সীমান্তে ভারতের অসমের বিদ্রোহীরা ঘাঁটি গেড়েছিল। ভুটানের চতুর্থ রাজা জিগমে সিংমে ওয়াংচুক নিজে সেনা নিয়ে অভিযান চালালেন। 30টা ঘাঁটি উচ্ছেদ করলেন। দেশ রক্ষা হলো। কিন্তু সেই যুদ্ধে কিছু বীর সৈনিক প্রাণ দিলেন। তাঁদের স্মরণে রানীমা আশিদর্জি ওয়াংমো ওয়াংচুক এই 108টি চোরতেন তৈরি করালেন। এখানে 108 সংখ্যাটি বৌদ্ধ ধর্মের পবিত্র সংখ্যা, শহীদদের সংখ্যা নয়। কিন্তু চোরতেনের ঠিক উল্টো দিকে রয়েছে অ্যানিভার্সারি পার্ক। হাতে সময় থাকলে এখানেও কিছুটা সময় জিরিয়ে নিতে পারো। ছোটবেলায় বইয়ের পাতায় পড়েছিলাম যে হিমালয়ের হায়ার রেঞ্জে গেলে রোডোডেনড্রন দেখতে পাওয়া যায়, এবং আমাদের সিকিম বা অন্যান্য পাহাড়ি অঞ্চলগুলোতে গেলেও দেখা যায়। কিন্তু আমি এইবার প্রথমই দেখলাম। এই যে দেখছো আমার পেছনে এই গাছগুলো, এগুলো সব রোডোডেনড্রন। ভীষণ সুন্দর দেখতে। আমি এপ্রিল মাসে এসেছি, এই সময় ফুল ব্লজম হয়। এই দেখো, একটা পড়েও ছিল, কি সুন্দর দেখতে। ফুলের কালারটা এত সুন্দর, লাল রঙের হয়, পিঙ্ক কালারের হয়, হোয়াইট হয়, অনেক কালারের রোডোডেনড্রন এবারে দেখতে পাচ্ছি। পুনাখার বাকি সব জায়গার থেকে এই পথটা একদম আলাদা, কারণ এখানে আছে ধানের গন্ধ, পাহাড়ের বাতাস, ছোট ছোট বাড়ি, কাঠের জানলা, রঙিন দরজা, আর সেই বাড়ির দেওয়ালে লেখা সাধারণ মানুষের অসাধারণ বিশ্বাসের এক গল্প, যা আমি একটু পরেই তোমাদের শোনাবো। তাসি আমাদের জন্য টিকিট কেটে নিল 250 টাকা পার পারসন। সামনে ওই যে টিলার মাথায় দেখতে পাচ্ছ, ওখানেই রয়েছে চিম্মি লাখাং, ভুটানের ফার্টিলিটি টেম্পল। 1499 সালে তৈরি এই মন্দির।
কিন্তু এই জায়গাটাকে পবিত্র করেছিল এক অদ্ভুত সাধু, যাকে ভুটানের মানুষ ডাকে ডিভাইন ম্যাডম্যান বা দৈব পাগল বলে। নাম দ্রুকপা কুনলে। বন্ধুরা, তোমরা কি অবাক হয়েছো? রাস্তায় আস্তে আস্তে আমরা যে সকল বাড়ি বা রেস্টুরেন্টগুলো দেখছিলাম, তার দেওয়ালে একটি বিশেষ চিহ্ন আঁকা দেখে। সেটি হলো ফ্যালাস, পুরুষত্বের প্রতীক। অনেক সময় এই প্রতীক চিহ্নকে ব্যবহার করা হয় নেগেটিভিটি দূর করতে। তো এর পিছনে একটি কাহিনী আছে। 1499 সালে দ্রুক কুনলে বলে একজন তিবেটিয়ান মঙ্ক, তিনি ঠিক করেছিলেন তিনি বো অ্যান্ড অ্যারো দিয়ে একটি অ্যারো ছাড়বেন এবং সেটি যেখানে গিয়ে পড়বে সেখানে একটি পবিত্র ভূমি তৈরি করবেন। তো টিবেট থেকে সেরকম ভাবে বো অ্যান্ড অ্যারো ছাড়লেন এবং অ্যারো ছাড়লেন এবং সেই অ্যারো এসে পড়ে দোচুলাতে। এবং দোচুলাতে উনি এসে দেখেন এক মনস্টার ছিলেন সেখানে, এবং সেই মনস্টার সকলকে উৎপাত করছেন। তাকে ভয় দেখালেন। সেই মনস্টার তখন কি করে, ডিসগাইজ হয়ে একটি কুকুরের রূপ ধারণ করে এবং সেই রূপে তিনি পুনাখাতে চলে আসে। এবং সেই পুনাখাতে যখন চলে আসে এখানকার লোকজনকে উৎপাত করতে থাকে। তখন দ্রুক কুনলে এখানে এসে, অর্থাৎ পুনাখাতে এসে তার মেল জেনেটিক অর্গান দেখিয়ে তাকে ভয় পাওয়ায় এবং তাকে বন্দি করে ফেলেন। এবং সেইভাবেই এই ভুটানের লোকজন বা বলতে পারো যে পুনাখার লোকজন সেই মনস্টারের হাত থেকে রক্ষা পায়। এবং সেই থেকেই আর কি সেই দ্রুক কুনলেকে এখানকার ডিভাইন ম্যাডম্যান বলা হয়, কারণ তিনি এক অদ্ভুত সাধু ছিলেন। তো যেসব দম্পতিরা সন্তান লাভের আশায় প্রার্থনা করেন তারা এই মন্দিরেই আসেন, এবং এই মন্দিরটিকে সেই জন্য ফার্টিলিটি টেম্পল বলা হয়, কারণ এখানে পূজিত হন যে ভগবান, সেটি হলো ফ্যালাস। তো আমি ভেতরে, যেহেতু ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউড না, তাই আমি ভেতরটা তো তোমাদেরকে দেখাতে পারলাম না। এখানে রয়েছে মাঝখানে দ্রুকপা কুনলে, তার বাঁ পাশে রয়েছে তার হাফ ব্রাদার, যিনি এই মন্দিরটি স্থাপন করেছিলেন, এবং তার ডান পাশে রয়েছে জবরং জবদ্রং, আমি ভুলও করতে পারি, আমি নিচে লিখে দিচ্ছি নামটা, সেই মঙ্কের, কারণ আজ অসপিসিয়াস ডে এবং তারই ডেথ অ্যানিভার্সারি। তো এবং পেছনে রয়েছে একটা বড় বুদ্ধার মূর্তি, এবং তার আরো পাশে রয়েছে অবলোকিতেশ্বর, যে বুদ্ধের যে রূপ, সেই রূপের মূর্তি। এখানে সবকটি পূজিত হয়, এবং আজকে একটু বেশি লোকের ভিড় এখানে, তার কারণ আজকে সানডে এবং অসপিসিয়াস ডে। ফ্যালাস, পুরো দুনিয়ায় যা ট্যাবু, ভুটানে সেটি পবিত্রতার প্রতীক। যেসব দম্পতিরা সন্তানের আশায় এখানে পুজো দেন, তারা পুজোর পর একটি কাঠের ফ্যালাস পিঠে নিয়ে মন্দিরকে 3 বার প্রদক্ষিণ করেন। এটি তাদের কাছে পবিত্র, লজ্জার নয়। এই দৃষ্টিভঙ্গি ভুটানকে সকলের থেকে আলাদা করে দেয়। যে কোনো বৌদ্ধ মঠে গেলেই তুমি এমন রঙিন পতাকা দেখতে পাবে। তোমরা কি জানো এর এক একটি রঙের এক একটি অর্থ? যেমন নীল মানে আকাশ, লাল মানে আগুন, সবুজ মানে মাটি, সাদা মানে জল, হলুদ মানে বায়ু, আর প্রতিটি পতাকায় লেখা সূত্র বা প্রার্থনা। এছাড়াও এই যে দেখছো, এটি হলো গেন্দার, যা প্রার্থনা ঘরের মাথায় থাকে। আর এই যে বড় পতাকাটি দেখছো, এটি হলো লাদার, যা রিলিজিয়াস বা রয়্যাল জায়গায় থাকে। দোচুলার মেঘ পেরিয়ে চিম্মিলাখাংয়ের মাহাত্ম্য অনুভব করে যখন পুনাখা উপত্যকায় নামলাম, দূর থেকে দেখলাম দুটো নদীর মাঝখানে সাদা দেওয়াল, লাল পট্টি, সোনালি ছাদ, ভুটানের সবচেয়ে সুন্দর দুর্গ মনাস্ট্রি। এটা শুধু একটা দুর্গ নয়, এটা একটা স্বপ্ন যা কেউ একদিন পাথর দিয়ে গড়েছিল। একটা জায়গায় বসে যদি মনের ভেতরের কথাগুলোকে খুব পরিষ্কারভাবে শোনা যায়, তাহলে বুঝতে হবে জায়গাটি বিশেষ। আজ সকাল থেকে অপেক্ষা করছিলাম এই জায়গাটার জন্য। নাম পুনাখা জং। জংয়ের উল্টো দিকে অবস্থিত একটি রেস্টুরেন্ট থেকে অল্প ক্ষুধা তৃষ্ণা মিটিয়ে আমরা জংয়ে প্রবেশ করলাম। আমার মনে হয়েছে ভুটানে খাবারের দামটা একটু চড়া। এই যে যা যা খাবার দেখছো টেবিলে, এই সমস্ত খাবারের মূল্য 950 টাকা। জংয়ের দরজার সামনে এসে তাসি থামলো, ব্যাগ থেকে বের করলো একটি সাদা স্কার্ফ, বলল এই জং অফিস বা অন্যান্য যে কোনো সরকারি জায়গায় ঢুকতে হলে ছেলেদের পড়তে হয় গো, আর তার সাথে নির্দিষ্ট নিয়ম মেনে স্কার্ফ বা কাবনেও পড়তে হয়। তাসি আমাদের কাবনে পড়া শিখিয়েও দিল।
মেয়েরাও পড়েছে কিরা, কিন্তু কাঁধে স্কার্ফটা একদম সহজভাবে বাঁ কাঁধের উপর ফেলে রাখা। সালটা 1637। নাগোয়াং নামগাল, যিনি ছত্রবঙ্গ ভুটানকে এক করেছিলেন, তিনি এই জং তৈরির আদেশ দিলেন। নাম দিলেন পুংথাং দেওয়া চেনবি ফ্রোদাং, মানে মহা আনন্দের প্রাসাদ। এখানে জনপ্রতি 500 টাকার টিকিট কেটে ভেতরে ঢুকে পড়লাম। এত সুন্দর একটি প্রাসাদের তোমাদের মনে হতেই পারে ডিজাইন কে করেছে। এর সত্যি কথা বলতে পেপারে এর কোনো ডিজাইন নেই। আর্কিটেক্ট জোব বালেব তিনি স্বপ্নে এমন একটি প্রাসাদ দেখেছিলেন, তাই তার পরবর্তীতে 4 বছর ধরে এই রকম জং উনি তৈরি করেছেন। এই জংয়ে রয়েছে 3টে উঠোন। সাধারণত ভুটানের জঙ্গলিতে 2টো উঠোন থাকে, কিন্তু পুনাখা জংয়ে আছে 3টে। এটি এই জংকে অন্যদের থেকে আলাদা করেছে। প্রথম উঠানে রয়েছে একটি বিশাল সাদা চোরতেন আর বোধি গাছ। এটি প্রশাসনিক অঞ্চল। এখানে প্রতি বছর পুনাখা সেচু বা মাস্ক উৎসব হয়। দ্বিতীয় উঠানে সন্ন্যাসীদের বাসস্থান। আর তৃতীয় উঠোনটি সবচেয়ে পবিত্র, যেখানে আছে ভুটানকে একত্রিত করা নাগোয়াং নামগালের সমাধি। ভুটানের প্রতিটা রাজা এখানে এসে প্রার্থনা করে তবেই সিংহাসনে বসেন। এই আর্কিটেকচার দেখছো, এর মধ্যে কিন্তু কোথাও কোনো সিমেন্ট বা পেরেকের ইউজ নেই। শুধুমাত্র পাথর, বালি এবং মাটি রয়েছে। মাটি, বালি, পাথর এসব মিশিয়ে একটা বাক্সের মধ্যে দুরমুশ করে এক একটি ইট তৈরি করা হয়। তারপর সেই ইটগুলো দিয়ে এই দেখো দেওয়াল তৈরি হয়েছে। একটু কাছ থেকে লক্ষ্য করো, প্রাসাদটিতে কোনো পেরেক নেই। কাঠের বিম একটার সাথে আর একটা ইন্টারলকিং পদ্ধতিতে এমনভাবে আটকানো। এই যে পার্পল কালারের যে ফুলগুলো দেখছো, এটা হচ্ছে জাকারান্দা। এই ফুলগুলো শুধুমাত্র এই পুনাখাতেই দেখা যায়, আর পুনাখা জংয়ের পাশেই। আর অটামে, লেট অটামে স্পেশালি এই ফুলগুলো ফোটে, দুর্দান্ত লাগে। জং থেকে বেরিয়েই গাড়িতে উঠলাম। 10 মিনিটের পথ, পাহাড়ের কোল ঘুরে নদীর ধার ঘেঁষে। তারপর গাড়ি থেকে নেমে হাঁটা শুরু। প্রায় 8 ঘন্টার পথ। দুধারে সারি সারি ফুলের গাছ, ফুটে আছে অজস্র নাম না জানা ফুল। আকাশ জুড়ে মেঘ, সাথে ঝিরিঝিরি বৃষ্টি। মনে হলো এই পথটা যেন কোনো প্রকৃতির হাতে আঁকা ছবির গ্যালারি। হাই, আমি এখন রয়েছি সাসপেনশন ব্রিজে। এই দেখো এই ব্রিজ, আর এদিকে দেখো, এইদিকে দেখো। তো আর যে রিভারটা আমার পিছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফোচু রিভার, দ্যাট ইজ ফাদার রিভার। এবং এই রিভারে কারেন্টটাও আবার একটু বেশি। এইরকমই আর একটা রিভার আছে যার নাম মোচু, দ্যাট ইজ মাদার রিভার। আর ওই রিভারে কারেন্ট আবার একটু কম। এই ফোচু আর মোচু, এই দুটো রিভারের কনফ্লুয়েন্সের পাশেই কিন্তু এই পুনাখা জং, যেটা তোমাদের আমি একটু আগেই দেখালাম। আর তার কারণেই আরো সুন্দর লাগে পুনাখা জংকে দেখতে। এই যে রাস্তার পাশে বয়ে চলেছে পুনাখার মা মোচু নদী, আর এই নদীতেই হয় রিভার রাফটিং তথা পুনাখার অন্যতম আকর্ষণ। আর ভাড়া বোট প্রতি 8,000 টাকা। আমি এখন রয়েছি ফোচু অ্যান্ড মোচু রিভারের কনফ্লুয়েন্সে। ওই আমার ওই পাশে যে রিভারটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ফোচু রিভার, দ্য ফাদার রিভার। আর এই যে রিভারটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মোচু রিভার, মাদার রিভার। এই দুটো রিভার যেখানে মিট করছে সেখানেই হচ্ছে এই কনফ্লুয়েন্স আর কি। এই আগেও বলেছি, চু মানে হচ্ছে রিভার, আর যেখানে কনফ্লুয়েন্স হয় ওরা সেখানে স্তূপা তৈরি করে। তো এখানে যেহেতু জং রয়েছে, পুনাখা জং, তো এটা তো ফাদার অফ স্তূপা, সেই জন্য এখানে আলাদা করে আর কোনো স্তূপা তৈরি করা হয়নি। তো এই হলো কনফ্লুয়েন্স। আর আলাদা কালার নেই, তবে কারেন্টটা যেহেতু আলাদা, ফাদার রিভারের মানে ফোচু রিভারের কারেন্ট বেশি, আর মোচু রিভারের কারেন্টটা কম্পারেটিভলি কম,
সেই জন্য দেখলে বোঝা যাচ্ছে কোনটা ফচু আর কোনটা মোচু এবং কনফারেন্স ঠিক কোন জায়গাটাই হয়েছে। এরপর জানলা দিয়ে মুখ বাড়াতেই মেঘ এসে ছুঁয়ে গেল। ঠান্ডা ভেজা নিঃশব্দ এই স্পর্শটা ক্যামেরায় বন্দি করা যায় না। রাস্তায় এঁকে বেঁকে চলছে মেঘের ভেতর দিয়ে অজানা এক গন্তব্যের দিকে। কোথায় শেষ কেউ জানে না, শুধু এগিয়ে যাওয়াই এখানে নিয়ম। আর তখনই মেঘ একটু সরল আর চোখের সামনে ফুটে উঠল এক জ্বলন্ত দৃশ্য। পাহাড়ের কোলে সূর্য ডুবছে, আকাশ আগুন রঙা, পাহাড় বেগুনি রঙের ছায়ায় মোড়া, যেন প্রকৃতি নিজেই পর্দা নামাচ্ছে আজকের দিনের ওপর। আজকের যাত্রা এখানেই থামলো। কিন্তু বন্ধুরা, ভুটানের ঝুলি এখনো খালি হয়নি, এখনো বাকি আছে গল্প। এই ভিডিওটি যদি তোমার মন ছুঁয়ে যায় তাহলে লাইক ও শেয়ার করো, কমেন্টে লিখো তোমার ঝুলিতে কোন পাহাড়টা আছে। আর সাবস্ক্রাইব করে রেখো, কারণ আবার দেখা হবে পাহাড়ের পরের গল্পে। ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার অ্যান্ড স্টে টিউনড।